প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। বিগত ক্লাসগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখে আসবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করবো, এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2012 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি, যে কারেন্টলি সোনালী লিমিটেড হ্যাজ টোটাল ক্যাপিটাল অফ টাকা 40 লাখ। মানে বর্তমানে সোনালী লিমিটেডে 40 লাখ টাকা ক্যাপিটাল আছে, কনসিস্টেন্ট 40% অফ ডেপ্ট, মানে এই 40 লাখের 40% হবে ডেপ্ট ক্যাপিটাল। আর আমরা জানি যেখানেই ডেপ্ট থাকবে সেখানেই সুদের হার থাকবে। তাহলে ডেপ্ট ক্যাপিটাল যেটা 10% হচ্ছে সুদের হার, এবং 60% হচ্ছে শেয়ার ক্যাপিটাল, মানে এই 40 লাখের 60% হচ্ছে শেয়ার ক্যাপিটাল, যেটা এক একটা দাম হচ্ছে 100 টাকা। নাও দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড ক্যাপিটাল বাই 50%। এখন আমরা জানি যে এই প্রতিষ্ঠানের এক একটা প্রতিষ্ঠানের ক্যাপিটালে দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নতুন। তাহলে এই 40 লাখ টাকা হচ্ছে ওল্ড, যেটার 40% হচ্ছে ডেট এবং 60% হচ্ছে শেয়ার ক্যাপিটাল। এখন নতুন আমাদের আর কত লাগবে? নতুন তারা আরো 50% বাড়াবে, মানে এই 40 লাখের 50%। তাহলে এই পুরান 40 লাখ আর নতুন হচ্ছে এটার 50% দিলে যে 20 লাখ হয়, এটা আমার নতুন বাড়বে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার দেখি যে কি বলছে। দ্য কোম্পানি হ্যাজ 4 অল্টারনেটিভ প্ল্যানস, মানে এই কোম্পানির কাছে 4টা অল্টারনেটিভ আছে। তো 4টা অল্টারনেটিভ আমরা পরবর্তীতে দেখব যে কি কি অল্টারনেটিভ আছে। এখন বলছে দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মানে ইবিএটি অন টোটাল অ্যাসেট ইজ 25%। মানে এই প্রতিষ্ঠানের যে টোটাল অ্যাসেট আছে এইটার 25% হচ্ছে ইবিএটি হবে। এখন টোটাল অ্যাসেট কত? টোটাল অ্যাসেট হচ্ছে পুরাতন হচ্ছে কত? 20 লাখ। আবার নতুন বাড়াইলাম 50%, তাহলে 40 লাখের 50% হচ্ছে 20 লাখ। তাহলে 60 লাখের 25% হবে আমার ইবিআইটি। আর ট্যাক্স রেট হচ্ছে 40%। এখন রিকোয়ারমেন্টে যদি আমরা দেখি, বলছে যে ফাইন্ড আউট দ্য ইপিএস আন্ডার ইচ অফ দ্য অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, মানে প্রত্যেকটা এখানে যে 4টা অল্টারনেটিভ দেওয়া আছে প্রত্যেকটার ইপিএস বের করতে হবে, এবং বলছে হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড বাই কোম্পানি ওয়াই। মানে এই যে 4টা আমরা অল্টারনেটিভ 4টা উৎস থেকে যে আমরা ক্যাপিটাল সংগ্রহ করব, এই উৎসের কোনটার আমরা সিলেক্ট করবে, এবং সিলেক্টটা করার কারণটা কি, মানে কেন করবে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমার কিছু ওয়ার্কিং দরকার হয়। চলেন আমরা ওয়ার্কিং করি। এখন আমরা তো জানি যে এই অঙ্কে সর্বোচ্চ 3টা ওয়ার্কিং হয়, কিন্তু আজকের অঙ্কটা একটু ভিন্ন, কারণ এখানে ওল্ড ক্যাপিটালটাও ঠিকভাবে দেয়া নাই, ইবিআইটিটাও ঠিকভাবে দেয়া নাই। এগুলো আমাদের আসলে ওয়ার্কিং করে করে তারপর বের করতে হবে। তো প্রথম আমরা হচ্ছে ওল্ড যে ক্যাপিটাল আছে 40 লাখ, এইটা আমরা একটু ভাগ করে দেই। তো আমরা যদি লিখি এক্সিস্টিং ক্যাপিটাল বা ওল্ড ক্যাপিটাল 10% ডেপ্ট। ডেপ বলছে কয় পার্সেন্ট? 40%। এই যে আমাদের 40% ডেপ বলছে। তাহলে 40% হয় কত? 40 মানে 40 লাখের 40% হয় 16 লাখ। এবং বাদ বাকি বলছে কি 60% হচ্ছে শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল প্রতিটার দাম 100 টাকা, কত দিব? 60%, তাহলে 24 লাখ। তাহলে টোটাল হচ্ছে 40%, এবং মোট হচ্ছে 100%। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে আমাদের যে নতুন ক্যাপিটাল, মানে 50% বৃদ্ধি, নাও দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড, মানে 50% বৃদ্ধি করতে যাচ্ছে। তো সেটা কিভাবে করব? ওয়ার্কিং টুতে আমরা দেখি যে রিকোয়ার্ড নিউ ক্যাপিটাল, নতুন ক্যাপিটাল হবে কি, এই যে টোটাল ক্যাপিটাল আছে 40 লাখের, এটার অর্ধেক। তাহলে 40 লাখ গুণ 50%, তাহলে কত হলো? 20 লাখ। আশা করি বুঝতে পারছেন। এরপর চলেন আমরা 3 নম্বর ওয়ার্কিং এ যাই। এখন 3 নম্বর ওয়ার্কিং তো এখন আমাদের একদম রেগুলার ওয়ার্কিং চলে আসছে। আমরা নাম্বার অফ শেয়ার নির্ণয় করব। তাহলে নাম্বার অফ শেয়ার কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি। যে প্রথম আমরা প্ল্যান 1 লিখব। প্ল্যান 1, তাহলে প্ল্যান 1 এর শুরুতেই আমার যেহেতু আমরা নাম্বার অফ শেয়ার কি নির্ণয় করতে যাচ্ছি, আমরা ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, মানে প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা কত। তাহলে আমাদের এই শেয়ারের সংখ্যা নির্ণয় করার দুইটা ফেজ থাকে। কি কি ফেজ থাকে আমরা আগেই আলোচনা করেছি, যে একটা হচ্ছে ওল্ড এক্সিস্টিং, একটা হচ্ছে নিউ, মানে আপনার পুরাতন কত এবং নতুন কত। তো আমরা যদি দেখি যে পুরাতন কত আর নতুন কত, তাহলে পুরাতন হচ্ছে কত? এই যে 24 লাখ আমরা বের করেছি, এটা হচ্ছে পুরাতন। এক একটা দাম কয় টাকা? 100 টাকা। তাহলে 24 লাখ ভাগ হচ্ছে কত? 100, তাহলে হয় কত? 24,000। এখন আমরা জানি ওল্ডটা সবটাই চলে যাবে, 2 3 4 সবটাই ওল্ডটা চলে যাবে। ঠিক আছে, তাহলে 24,000 সবগুলোকে আমরা দিয়ে দিছি। এখন আমরা অল্টারনেটিভ করি, চলেন। তাহলে 1 নম্বর অল্টারনেটিভে আমার বলছে যে এই যে 20 লাখ টাকা আমি নির্ণয় করলাম কোথায়? এই যে 2 নম্বর ওয়ার্কিং এ কত টাকা নির্ণয় করেছি, এটাই তো আমার নতুন এক্সপান্ড করতে হবে। তো এই 20 লাখ টাকা আমরা কিভাবে সংগ্রহ করব? বলছে 50% বাই 12% ডেপ্ট ক্যাপিটাল, 50% বাই কমন স্টক, মানে এই 20 লাখ টাকার
50% আমরা সংগ্রহ করব ঋণের মাধ্যমে এবং 50% সংগ্রহ করব কি কমন স্টকের মাধ্যমে। তাহলে আমরা নির্ণয় করতেছি কি ক্যালকুলেশন অফ কমন স্টক মানে শেয়ারের সংখ্যা। তাহলে কমন স্টক যেহেতু আছে 50% তাহলে আমাদের শেয়ার বৃদ্ধি পাবে। তাহলে নতুন কত বৃদ্ধি পাবে? এই 20 লাখ 20 লাখের কত পার্সেন্ট? পুরোটা না, 20 লাখের কত পার্সেন্ট? 50%। তাহলে আমরা দিলাম 20 লাখের কত পার্সেন্ট? 50%। তাহলে হয় 10 লাখ। তো এক একটার দাম আমরা জানি শেয়ার কত, এক একটার দাম এই যে আমাদের দেওয়া ছিল প্রতিটা শেয়ার দাম কত হবে? 100 টাকা। তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হয় 10,000। তাহলে পুরাতন আছে 24,000, নতুন আছে 10,000। তাহলে টোটাল কত আসলো? টোটাল 24,000 আসলো। এরপর আমরা প্ল্যান 2 তে চলে যাব। প্ল্যান 2 তে বলছে যে এই যে 20 লাখ, এই যে 20 লাখ টাকা এটার পুরোটাই কিভাবে সংগ্রহ হবে? 11% প্রিফার্ড স্টক। তাহলে 11% প্রিফার্ড স্টক হলে তো এখানে কমন স্টক নাই। তার মানে আমার কি শেয়ার বাড়বে? না, শেয়ার বাড়বে না। তাহলে নতুন কত হবে? 0। তাহলে আগের কত ছিল? 24,000, নতুন 0, তাহলে টোটাল কত? 24,000ই রইল। এবার আসে অল্টারনেটিভ 3 তে আমরা। তাহলে 3 তে বলছে কি ফুললি বাই কমন স্টক ক্যাপিটাল, মানে আমরা যে টাকাটা এই যে 20 লাখ টাকা এই পুরোটাই আমরা কমন স্টকের মাধ্যমে সংগ্রহ করব। তাহলে কমন স্টক আনলেই আমরা জানি কমন স্টক আনলেই শেয়ার বাড়বে। তাহলে আমরা শেয়ার বাড়াবো যে 20 লাখ, এই যে 20 লাখ পুরোটাই, যেহেতু বলছে কি ফুললি কমন স্টক ক্যাপিটাল। তাহলে ফুললি কমন স্টক বললে আমাদের কি করতে হবে? আমাদের পুরোটাই নিয়ে নিতে হবে। তাহলে পুরোটাই যদি আমরা নেই তাহলে 20 লাখ ভাগ 100, 20,000। তাহলে আগের 24,000, নতুন 20,000, টোটাল হইল কত? 44,000। এরপর আসি আমরা 4 নম্বরে, পুরাতন 24,000। এখন 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা ফুললি বাই 12% ডেপ ক্যাপিটাল। তাহলে ডেপ ঋণের মাধ্যমে আনবে। তাহলে ঋণের মাধ্যমে আনলে আমাকে শেয়ার বাড়বে? না, আমার শেয়ার বাড়বে না। তাহলে এখানে কত হবে? এখানে নীল হবে, নতুন নীল। পুরাতন আছে কত? 24,000। তাহলে 24,000 আমরা এখানে টোটাল বসাই দিলাম। এরই মাধ্যমে আমাদের নাম্বার অফ যে শেয়ারটা সেটা নির্ণয় করা শেষ হলো। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা দেখি এরকম একটা ছক কাটি যে পুরাতন এবং নতুন। তাহলে প্রথম আমরা অল্টারনেটিভ লিখবো অন, মানে অল্টারনেটিভ 4টাই লিখবো এবং ওল্ড, পুরাতন কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, পুরাতন আছে। আমরা যে ক্যাপিটালের নির্ণয় করেছিলাম এক্সিস্টিং ক্যাপিটাল, সেখানে বলছিল 10% ডেট 16 লাখ ছিল। তো 16 লাখের 10% আমরা পুরাতন, যেহেতু আগে থেকে ঋণ আছে এটা সুদ আমাকে দিতেই হবে, তাহলে সেটা আমরা আগে দিয়ে দিই। তাহলে 16 লাখের 10% প্রত্যেকটা যাবে কত? 1,60,000। এখন আমরা দেখব যে নতুন করে আমার কোনো আবার ঋণ নেওয়া হয়েছে কিনা। তাহলে আমরা কি করতেছি? 1 নাম্বার করতেছি। তাহলে দেখি যে 1 নাম্বারে আমরা ঋণ নিয়েছি কিনা। হ্যাঁ, 1 নাম্বার আমরা ঋণ নিয়েছিলাম 50% বাই 12% ডেট ক্যাপিটাল। মানে এই যে 20 লাখ টাকা আমি নিব এটার 50% হবে ডেপ্টের মাধ্যমে এবং যার সুদের হার হবে 12%। তাহলে আমরা যদি ঋণ করি তাহলে আমরা 20 লাখ, যেহেতু আমাদের ক্যাপিটাল কত? 20 লাখ। তাহলে এই 20 লাখের কত পার্সেন্ট? 50%, কত হয়? 10 লাখ। তাই সুদের হার কত? 12%, 1,20,000। তাহলে পুরাতন ছিল 1,60,000, নতুন হলো 1,20,000, টোটাল হলো 2,80,000। এরপর আমরা চলে যাব অল্টারনেটিভ 2 তে। তাহলে পুরাতন তো 1,60,000 আছে, চলেন দেখি অল্টারনেটিভ 2 তে আমাদের কোনো ঋণ আছে নাকি। অল্টারনেটিভ বলছে ফুললি বাই 11% প্রিফার্ড স্টক ক্যাপিটাল, কোনো ঋণ নেই। তার মানে কি? তার মানে নতুন কি সুদ দিতে হবে? না, সুদ দিতে হবে না। তাহলে 1,60,000, নতুন সুদ কত? 0। তাহলে 1,60,000 টাকা আসলে এই বছরের জন্য দিতে হবে। তাহলে আমরা লিখলাম অল্টারনেটিভ 3 এবং পুরাতন তো 1,60,000 আছেই। চলেন আমরা অল্টারনেটিভ 3 করে দেখি। অল্টারনেটিভ 3 বলছে ফুললি বাই কমন স্টক। কমন স্টক মানে ঋণ তো এখানে নিচ্ছে না। তার মানে কি আমাদের এখানে দেওয়া লাগবে না। কত? 0। তাহলে পুরাতন কত? 1,60,000, সেটা 1,60,000 আমার টোটাল সুদ আকারে এই বছরে মানে এই অল্টারনেটিভের জন্য দিতে হবে। তাহলে এখন আমরা করব 4। তাহলে পুরাতন আছে 1,60,000, সেটা আমরা আগেই বসাইছি। তাহলে চলেন আমরা 4 করি। বলছে যে ফুললি বাই 12% ডেট ক্যাপিটাল, মানে এই যে 20 লাখ টাকা আমি আনবো সেটা পুরাটাই আনবো ঋণের মাধ্যমে। তাহলে ঋণ আনলে তো সুদ দিতেই হবে। তাহলে পুরাতন কত? 20 লাখ। পুরাতন তো আমরা আগে নির্ণয় করছি, নতুন কত আনবো আমরা? 20 লাখ। সুদের হার কত? 12%, তাহলে কত হয়? 2,40,000। তাহলে আগে পুরাতন ছিল 1,60,000, নতুন 2,40,000, টাকা হলো মোট 4 লাখ। আশা করি এই ইন্টারেস্ট অন ডেপ্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন চলেন আমরা যাব হচ্ছে ওয়ার্কিং 5। 5 এ করব আমরা কি? ক্যালকুলেশন অফ প্রিফারেন্স ডিভিডেন্ড, পিডি। এখন দেখেন আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচারটা, ওল্ড যে ক্যাপিটাল স্ট্রাকচার ছিল, এখানে কোনো পিডি আছে? এই যে 1 নাম্বার ওয়ার্কিং আমরা করেছি, এখানে কোনো পিডি আছে? না, এখানে কোনো পিডি নেই। মানে পুরাতন কোনো পিডি আমার কাছে নাই। তাহলে পুরাতন পিডি না থাকার কারণে দেখেন আমরা পুরাতন পিডি একটাও দিতে পারিনি, সবগুলোই জিরো। না লিখলে হয়, দেখা দিলে সমস্যা নেই। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের পিডি আছে কোনটায়, পিডি আছে 1 নম্বরে পিডি নাই, 3 নম্বরে নাই, 4 নম্বরে নাই, শুধু 2 নম্বরে পিডি আছে। কি বলছে? 11% প্রিফার্ড স্টক।
মানে এই যে 20 লাখ টাকা আমি সংগ্রহ করছি, এটা 11% প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করছে। আর প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করলে আমাকে কি করতে হবে, আমাকে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে। তাহলে কত দিব, 11%। 20 লাখের কত, 11%। তাহলে আমরা ওয়ার্কিং থিওরিতে লিখবো যে 20 লাখের কত, 11%। তাহলে 20 লাখের 11% হয় 2,20,000। তাহলে এরই মাধ্যমে আমাদের ওয়ার্কিং নাম্বার 5ও শেষ হলো। এবার ওয়ার্কিং নাম্বার 6 এ কোনটা নিব, 6 এ বলছে যে আপনাকে কি করতে হবে, এক্সপেক্টেড ইবিইটি টোটাল অ্যাসেটের 20%। তা টোটাল অ্যাসেট কত, এটা হচ্ছে আমাদের পুরাতন ক্যাপিটাল স্ট্রাকচার। পুরাতন আছে কত, 40 লাখ। নতুন নতুন নিউ ক্যাপিটাল কত, 20 লাখ। তাহলে আমার টোটাল ক্যাপিটাল কত, 60 লাখ। তাহলে আমরা একটু দেখাই দিই যে টোটাল অ্যাসেটটা কিভাবে হবে, এক্সিস্টিং ক্যাপিটাল যোগ নিউ ক্যাপিটাল। তাহলে 40 লাখ যোগ 40 লাখের কত পার্সেন্ট, 50%। ওই জায়গায় আমরা 20 লাখ নির্ণয় করেছি। তাহলে 40 লাখ আর 20 লাখ 60 লাখ। 60 লাখের কয় পার্সেন্ট হবে ইবিইটি, 25%। তাহলে কত হয়, 15 লাখ। তাহলে এরই মাধ্যমে আমাদের সবগুলো ওয়ার্কিং আমরা কমপ্লিট করতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা রিকোয়ার্ড করব। রিকোয়ার্ড প্রথমটা বলছে কি, যে ফাইন্ড আউট দ্য ইপিএস আন্ডার ইচ অফ দ্য অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, মানে প্রত্যেকটা মেথডের ইপিএস বের করতে হবে। তাহলে ইপিএস আমরা কিভাবে বের করি, আমরা বিগত ক্লাস যদি ফলো করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। খুব সহজেই বুঝতে পারবো জিপিএস গুলো আমরা কিভাবে করি। আমরা 4টা টাকার ঘর নিব, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, অল্টারনেটিভ 4। প্রথমে আমরা লিখবো কি, ইবিআইটি। এই যে আমরা এই মাত্র নির্ণয় করছি 15 লাখ, সবগুলা ঘরে 15 লাখ দিয়ে দিলাম। তারপর এখান থেকে বাদ যাবে কি, ইবিআইটি থেকে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট বাদ যাবে, ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের জন্য কিন্তু আমরা একটু ওয়ার্কিং করেছি। কত, এই দেখেন এই যে ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট 2,80,000, 1,60,000, 1,60,000, 4 লাখ। তাহলে আমরা সেটা ধরে ধরে নিয়ে বসাই দিব, 2,80,000, 1,60,000, 1,60,000, 4 লাখ। তাহলে ইবিটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই, তাহলে থাকে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। মানে এই 15 লাখ থেকে 2,80,000 বাদ দিছি। এরকম 15 লাখ থেকে 1,60,000, 15 লাখ থেকে 1,60,000, আবার 15 লাখ থেকে 4 লাখ। তাহলে বাদ দেওয়ার পর যেটা থাকে সেটার নাম হচ্ছে ইবিটি। এখন আমরা এখান থেকে কি বাদ, ইবিটির মানে কি, ইবিটির মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে আমাকে কি বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে ট্যাক্স রেট ছিল 40%। কোথায়, আমরা অঙ্কের শুরুতেই দেখেছিলাম, এই দেখেন যে অঙ্কে এই যে ট্যাক্স রেট ইজ 40%। তাহলে আমরা ট্যাক্স রেটটা 40% এখান থেকে কি করব, বাদ দিয়ে দিব। তাহলে যদি আমরা বাদ দেই, তাহলে 12,20,000-এর 40%, 4,88,000, 13,40,000-এর 40%, 5,36,000, 5,36,000, 11 লাখে 4,40,000। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্স বাদ দিলাম, থাকে কি ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আর্নিং আফটার ট্যাক্স আমরা এটি থেকে এটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা বসাই দিলাম। এখন এখান থেকে বাদ দিতে হবে কি, পিডি। এখন পিডি কিন্তু আমার একটাই হয়েছিল, এই যে ওয়ার্কিং 5 এ আমরা পিডি দেখেছি 2,20,000, কত নম্বরে, 2 নম্বরে ছিল। তাহলে 2 নম্বর থেকে শুধু আমরা পিডি বাদ দিছি। পিডি বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলে ইএসিএস, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। আবার বলতেছি, আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। তাহলে সেটা আমরা বসাইলাম। বসানোর পরে এখন আমরা নাম্বার অফ শেয়ার লিখবো, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ নির্ণয় করছিলাম। চলেন আমরা এই যে 34, 24, 44, 24, এটা আমরা ধরে এনে বসাই দিব যে 34, 24, 44, 24। এখন আমরা কি করব, ইপিএস নির্ণয় করব। আর আমরা ইপিএস এর সূত্র জানি, এই ইএসিএস কে নাম্বার অফ কমন স্টক দ্বারা ভাগ করলেই আমাদের আসলে ইপিএস বের হবে। তাহলে আমরা যদি করি, এই 7,32,000-কে 34,000 দিয়ে ভাগ দিতে হবে, 21 টাকা 52 পয়সা। আবার 5,84,000-কে 24 দিয়ে ভাগ দিলে 24 টাকা 33 পয়সা। এখানে 18 টাকা 27 পয়সা, এখানে 27 টাকা 50 পয়সা। এখন আমাকে বলছিল যে এর মধ্যে কোনটা আমরা সিলেক্ট করব এবং কেন করব। তো আমরা একটা কমেন্টস লিখবো এইভাবেই যে এখানে দেখবো আমরা কোনটা সবচেয়ে বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ যে 4, সেটাই সবচেয়ে আসলে বড়। এটার ইপিএস মানে আর্নিং পার শেয়ারটাই বেশি। তাহলে আমরা কমেন্টস লিখবো, কমেন্টস যে ফ্রম দ্য অ্যাবভ অল্টারনেটিভ উই শুড সিলেক্ট অল্টারনেটিভ 4। আমরা অল্টারনেটিভ 4 সিলেক্ট কেন করব, ওয়াই, বিকজ ইটস ইপিএস হায়ার দেন আদার অল্টারনেটিভ, মানে অন্যান্য অল্টারনেটিভ থেকে এইটার ইপিএস বেশি। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।